সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টার। আজকের কিন্তু আমরা করব লম্ববৃত্তাকার চোঙের যে চ্যাপ্টার রয়েছে সেখানে কোন কোন অঙ্কগুলো তোমরা এইখানে কিন্তু খুব ভালো করে দেখো। এখানে কিন্তু আমরা করব 7, 8, 9, 10 এবং 11 দাগের অঙ্কগুলো। আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম, পুরো একদম 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক এবং পুরো চোঙের বেসিক ধারণা পুরো ধরে ধরে বুঝিয়েছিলাম। আয়তন কি, ক্ষেত্রফল কি, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 146 পৃষ্ঠা লম্ববৃত্তাকার চোঙ। প্রথমেই আজকে আমরা চলে যাব কোন অঙ্কতে? 7-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব 7-এর দাগের অঙ্কটা থেকে। দেখো 7-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে। 7-এর দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। তারপরে দেখবে বলে দিয়েছে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি। তাহলে দেখো একটা পাত্র রয়েছে, আগে পাত্রটাকে আমি আগে এঁকে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে আমি একটা এখানে পাত্র আঁকছি, ঠিক আছে? এরকম একটা পাত্র রয়েছে, পাত্র এইরকম হলো পাত্রটা কিন্তু এক মুখ খোলা, মানে উপরে কিন্তু কোনো ঢাকনা নেই, খোলা, ঠিক আছে? ঢাকনা থাকলে আমি কিন্তু এরকম আঁকতাম, কিন্তু যেহেতু ঢাকনা নেই তাই জন্য আমি এটাকে কিন্তু আঁকবো না, ঠিক আছে? এক মুখ খোলা একটা পাত্র রয়েছে। এবারে ভূমি, এই তো হলো ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে কিন্তু 14 সেমি। ব্যাসের দৈর্ঘ্য মানে হলো পুরোটার মাপ, পুরোটা হলো 14। তাহলে ব্যাসার্ধ কত হবে তোমরাই বলো, ব্যাসার্ধ কত হবে? আমি অর্ধেক করে দেবো, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা হবে, দেখো 14 হলো ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক হবে অর্থাৎ 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ কত হবে? 7। আচ্ছা এককটাকে আমরা কি লিখব? সব একক কিন্তু রয়েছে সেমিতে, তাহলে আমরা এখানে কত লিখব? 7 সেমি, ঠিক আছে? এইবারে খুব ভালো করে দেখবে অ্যান্সারে কি জানতে চেয়েছে, বলেছে এর ভেতরে কত লিটার জল ধরবে। তাহলে তোমরাই আমাকে বলো, এর ভেতরের মাপ জানতে চেয়েছে, ভেতরে কত লিটার জল ধরবে মানে এই পাত্রটার কি জানতে চেয়েছে তোমরাই বলো, কত লিটার জল ধরবে। ভেতরের মাপ জানতে চাইছে মানে আয়তন জানতে চেয়েছে, আমাদের কাছে কি জানতে চেয়েছে? আয়তন। আচ্ছা আয়তন বের করবার সূত্র কি তোমরাই আমাকে বলো তো, আয়তন বের করবার সূত্র কি? আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তো দেখো আর এর মান তো আমরা জেনে গেছি, কিন্তু এইচ এর মান কিন্তু আমরা কেউ জানি না। অঙ্কের মধ্যে বলেই দেয়নি যে এইচ এর মানটা কত, অর্থাৎ এই চোঙের উচ্চতাটা কত কিন্তু আমরা কেউ জানি না। তো আমি যেহেতু জানি না এই চোঙের উচ্চতাটা কত, আমি ধরে নেব চোঙের উচ্চতা হলো এইচ, ঠিক আছে? তোমরা চাইলে কেউ এক্স ধরে নিতে পারো, ওয়াই ধরে নিতে পারো, আমি ধরে নিচ্ছি এইচ, কারণ উচ্চতাকে তো হাইট বলে, এইচ তাই আমি ধরে নিচ্ছি। তাহলে প্রথমে আমি এখানে এরকমভাবে লিখতে পারি, মনে করি ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত আমি তো জানি না, তাহলে আমি লিখতে পারি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত, লিখছি আমি কিন্তু এইচ সেমি লিখছি, ঠিক আছে? এইচ সেমি, ঠিক আছে? তারপরে দেখো আমি আবার লিখছি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত, এটা কিন্তু আমি জানি। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধকে আমরা তো আর বলি, সেইটার মাপ কিন্তু আমরা জানি কত? 7 সেমি, এটা কিন্তু আমরা জেনে গেছি। এইবারে খুব ভালো করে দেখবে এর আয়তন কিন্তু বের করতে হবে, অথচ আমরা এইচের মাপ জানি না। তাহলে আগে আমাদের জানতে হবে এইচের মাপটা কত, মানে এই চোঙটার উচ্চতা কত। তাহলে সেটা বের করবার জন্য কি করব, আগে আমি দেখো এখানে লিখছি প্রশ্নানুসারে। খুব ভালো করে কিন্তু দেখবে এই জায়গাটাই হলো কিন্তু আসল বোঝার জায়গা। দেখো আমি লিখলাম প্রশ্নানুসারে, আর এইখানে দেখো আমি লিখছি, খুব ভালো করে দেখবে 2002 বর্গ সেমি। দেখবে লেখা আছে কি, বইয়েও দেখবে লেখা রয়েছে বর্গ সেমি। এবারে তোমরাই আমাকে বলো তো এই 2002 বর্গ সেমি এইটা চোঙের কিসের মাপ চোঙের? এটা
দেখো 2002 বর্গ লেখা রয়েছে, বর্গ মানেই আমরা কি জানি, ক্ষেত্রফল। তাহলে এই 2002টা হলো কিন্তু এই চোঙের ক্ষেত্রফল, তাই তো। কিসের ক্ষেত্রফল তোমরা বইতে দাগ দেবে, দেখবে ওখানে লেখাই রয়েছে, দেখবে সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, তাই তো। সমগ্রতল মানে পুরো তলটা, সমগ্রতল মানে পুরো তলটা, ঠিক আছে। অর্থাৎ এই যে বক্রতলটা আর এই যে সমতলটা, এই দুটোর মিলিয়ে ক্ষেত্রফল কত, 2002 বর্গ সেমি। আচ্ছা, আমরা যদি এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের মাপটাকে লিখি, তাহলে আমাদেরকে এই দিকে লিখতে হবে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই দিকে আমরা কি করব, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 2πr × r+h, তাই তো। এই হলো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, আর এই হলো সমগ্রতলের ক্ষেত্রফলের পরিমাপ। কিন্তু এখানে আমরা একটা জিনিস ভুল লিখে ফেললাম, এইখানে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখব না, এই সূত্রটা কিন্তু লিখব না। এইটা বলে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফলের পরিমাপ বলে দিয়েছে, আমি মানছি, কিন্তু তবুও এখানে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলের এই সূত্রটাকে লিখব না। তার কারণ কি, তার কারণ হলো এই সূত্রটাকে আমরা কেবলমাত্র তখনই লিখব যখন এইটার ক্ষেত্রফল, নিচের ভূমির ক্ষেত্রফল এবং ওপরের ঢাকনাটারও ক্ষেত্রফল বের করতে হতো, উপরের ঢাকনাটারও যদি ক্ষেত্রফল বের করতে হতো, তিনটে জায়গা, এই যে এই দুটো গোল অংশ মানে এই দুটো সমতল অংশ আর এই যে বক্রতলটা, এই তিনটের ক্ষেত্রফলকে একত্রে আমরা বলি সমগ্রতলের ক্ষেত্রফল। এই তিনটের ক্ষেত্রফল যদি থাকতো তাহলেই কিন্তু আমি এই সূত্রটা লিখতাম, কিন্তু এখানে তো কোনো ঢাকনা নেই, বলেই দিয়েছে এক মুখ খোলা, ওপরে কোনো ঢাকনা কিন্তু নেই, ফাঁকা ওপরটা, তাহলে কিন্তু আমরা এই সূত্রটাকে লিখতে পারবো না, ঠিক আছে। বইয়ে বলে দিয়েছে ঠিকই, সমগ্রতলের ক্ষেত্রফল বইয়ে বলে দিয়েছে। এখানে সমগ্রতল বলতে, বইতে সমগ্রতল বলতে এই বক্রতলটাকে বোঝানো হয়েছে এবং এই সমতল অর্থাৎ নিচের এই গোল অংশটাকে বোঝানো হয়েছে, তাই জন্য আমরা কিন্তু এখানে এই সূত্রটা লিখতে পারবো না। তাহলে এই যে 2002 মানে কিসের মাপ, কিসের ক্ষেত্রফল, এই বক্রতলটার ক্ষেত্রফল আর এই সমতলটার ক্ষেত্রফল, ঠিক আছে। এই সমতলটার ক্ষেত্রফল আর এই বক্রতলটার ক্ষেত্রফল, তাহলে আমরা দেখো সেটাকেই লিখব। এই বক্রতলের ক্ষেত্রফলটাকে, এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি তোমরা সবাই জানো, এই বক্রতলের ক্ষেত্রফলটার সূত্র হলো 2πr/h। তাহলে এটা আমরা কি লিখলাম, এই বক্রতলটার ক্ষেত্রফল, এই বক্রতলটার ক্ষেত্রফলের সূত্র লিখলাম। আর নিচের এই বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল, এই যে এই বৃত্তাকার, এই নিচের যে বৃত্তাকার অংশটা, এর ক্ষেত্রফলের সূত্র আমরা কি লিখবো, নিচের এই বৃত্তাকার ক্ষেত্রের সূত্র। দেখো বৃত্তের গোলাকার যে অংশটা, বৃত্তের সূত্র কি হয়, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র দেখবে তোমরা সবাই জানো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় কিন্তু πr²। তাহলে এইটুকুনি গোলের ক্ষেত্রফল কত হবে, এইটুকুনি গোলের ক্ষেত্রফল হবে কিন্তু πr², ঠিক আছে। তাহলে এই হলো বক্রতলটার ক্ষেত্রফল, এই বক্রতলটার ক্ষেত্রফল, আর এইটা হলো কি নিচের এই গোল বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল, নিচের এই গোল বৃত্তাকার অংশটার কিন্তু ক্ষেত্রফল, ঠিক আছে। দুটো মিলে হলো এই বক্রতল আর এই সমতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, বোঝা গেল। চলো এবারে আমরা কি করব, এবারে আমরা মানগুলোকে বসাবো। তাহলে দেখো 2 যেমন আছে আমি দেখো লিখছি, তারপরে দেখো এখানে রয়েছে পাইয়ের জায়গাতে আমরা কত লিখবো, 22/7। তারপরে দেখো এখানে রয়েছে আর এর মান কিন্তু আমরা জানি, কত জানি, 7, তাই তো 7, কিন্তু এর মান আমরা জানি না, তাহলে যেমন আছে বসিয়ে দেব। আবার দেখো এখানে কি রয়েছে, পাইয়ের জায়গাতে আমরা কি লিখবো, 22/7, আর এর জায়গাতে আমরা কি লিখবো, আর মানে আমরা জানি কিন্তু সবাই 7। যেহেতু এর মাথাতে স্কোয়ার আছে তাহলে আমি 7কে কিন্তু 2 বার লিখছি, ঠিক আছে। বাকি 2002 যেমন আছে দেখে দেখে টুকে দিলাম, আশা করি বোঝা গেল। চলো কাটাকুটি করব। দেখো নিচে 7 ওপরে 7 কী হবে, কেটে যাবে। তাহলে এখানে থাকছে কত, 2 আর 22 গুণ করলে কত হবে, 44। এখানে দেখো কত রয়েছে, প্লাস এখানে দেখো এই 7 আর 7কে কেটে দিলাম, তাহলে এখানে দেখো থাকছে কত, 22 আর 7কে গুণ করলে কত হবে, 22 আর 7কে আমি যদি গুণ করি, 7 দুগুণে 14, হাতে রয়েছে 1, 7 দুগুণে 14 আর 15, তাহলে আমরা পাচ্ছি কত, 154। তো চলো আমরা এখানে কত লিখবো, 154, আর এই দিকে দেখো কত রয়েছে, 2002, ঠিক আছে। তারপরে খুব ভালো করে দেখবে 44H যেমন আছে লিখছি,
+154কে সমান চিহ্নের এই দিকে পাঠাবো, পাঠালে কত হবে তোমরাই বলো? 2002। এবার দেখো +154কে আমি যদি সমান চিহ্নের এই দিকে পাঠাই হয়ে যাবে কত? -154, তাই না? তাহলে চলো এবার আমরা বিয়োগ করব। 44H যেমন আছে 2002 থেকে 154কে যদি আমরা বিয়োগ করি কত হবে দেখি তো? 2002 থেকে 154কে বিয়োগ করলে আমরা পাবো এখানে কত পাবো? 8, একটা এখানে চলে আসলে হবে কত? 6, তাহলে হবে কত? 4, আবার একটা এখানে যদি চলে আসে হয়ে যাবে কত? 18, তাই না? 1848। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত? 1848। বোঝা গেল? এইবারে দেখো এই যে 44 আর H তার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন? এটা গুণ চিহ্ন। তাহলে 44 সমান চিহ্নের এই দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? 1848-এর সাথে ভাগ হয়ে যাবে কত? 44। চলো এবারে আমরা রাফে ভাগ করব। হ্যাঁ, 1848কে কত দিয়ে ভাগ করব? 1848কে কিন্তু আমরা ভাগ করব এই 44 দিয়ে। তাহলে চলো 1848কে আমরা ভাগ করি তো 44 দিয়ে, তাহলে দেখি কত হয়। তাহলে দেখো এখানে দেখি এবারে 44 দিয়ে এটাকে ভাগ করবো। আচ্ছা দেখি তো 44 4-এ কত হয়। দেখো 44 4-এ হচ্ছে 4 4-এ কত হচ্ছে? 16, হাতে আছে 1 4 4 16 আর 1 17, অর্থাৎ এখানে হচ্ছে কত? 176। তাহলে এখানে যদি আমি 1 ধরে নিই হবে কত? 8, আর এখানে 7 আর 8 বাদ দাও, ওপর থেকে নামবে 8, তাহলে হবে কত? 44 দুগুণে 88। তাহলে আমরা দেখো কত পাচ্ছি যদি কাটাকুটি করি, তাহলে দেখো এখানে হবে 44 1 44, এইটাকে ভাগ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 42। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমি যদি এই জায়গাটাতে লিখি বা H সমান সমান, আমরা দেখো এখানে কত পেলাম? পেলাম কিন্তু 42, ঠিক আছে? তাহলে আমরা উচ্চতাটা কত পেলাম? এই যে চোঙটা এর Hটা মানে উচ্চতাটা কিন্তু আমরা পেয়েছি কত? 42, ঠিক আছে? 42 সেমি পেয়েছি। চলো এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? উচ্চতা কিন্তু মোটেও জানতে চাইনি, জানতে চেয়েছে এর মধ্যে কতটা জল আছে। তার মানে কি আমাদেরকে এটার আয়তন বের করতে হবে। চলো এবার আমরা আয়তনটাকে বের করব। তাহলে দেখো আমরা এখানে লিখবো, এবারে আমি এই অংশগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? আর এই Hটাকে না আমি এইখানটায় লিখছি আর একটু। H সমান সমান দেখো আমরা কত পেয়েছি? 42, ঠিক আছে? চলো এবারে আমরা আয়তন বের করব। তাহলে আয়তন তো বের করব, তাহলে এখানে লিখব কি? লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। তাহলে চলো আয়তন যে বের করব, আয়তন বের করবার সূত্র কি জানি আমরা জানি কিন্তু πr²h। তাহলে পাই এর জায়গাতে কত বসাবো? দেখো পাই এর জায়গাতে বসাবো কিন্তু 22/7। আর এর জায়গাতে কত বসাবো? আর মানে আমরা জানি 7, যেহেতু আর এর মাথাতে স্কোয়ার আছে তাহলে 7কে আমরা দুবার লিখব। এইচ এর জায়গাতে আমরা কত বসাবো? আমরা উচ্চতা পেয়ে গেছি কত? 42। তাহলে চলো এবার কাটাকুটি করি আমরা। নিচে 7 ওপরে 7 কেটে গেল, আর কিছু কাটাকুটি যাবে না। এবার আমাদেরকে গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করব, এই যে 22 আর 7কে আগে আমি গুণ করে দিই। 22 আর 7কে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 4 হাতে 154। এই 154-এর সঙ্গে আবার কাকে গুণ করবো? 42। চলো 154-এর সাথে এবারে আমরা 42কে গুণ করবো, করলে হবে 2 4 8, 2 5 10 0, হাতে রয়েছে 1, 2 1 2 1 3। আবার দেখো 4 4 16, হাতে আছে 1, 4 5 20, আর 1 21, 1 হাতে রয়েছে 2, 4 1 4 আর 2 কত? 6। তাহলে এখানে হচ্ছে কত? হচ্ছে কিন্তু খুব ভালো করে দেখবে 6468। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কিন্তু 6468। আচ্ছা 6468 পেলাম। পাশে আমরা এককটা কি লিখব? যেহেতু আমরা দেখো এখানে আয়তন বের করছি, তাহলে ঘন কথাটা তো আগে লিখতেই হবে, ঘন। আর দেখবে এখানে সব জায়গায় সেমি কথাটা আমরা ব্যবহার করেছি, তাহলে লিখবো কিন্তু ঘন সেমি, ঠিক আছে? ঘন সেমি। কিন্তু অ্যান্সারে জানতে চেয়েছে এর ভেতরে কত লিটার জল থাকবে। আর আমাদের এখানের একক কি হয়েছে? আমাদের এখানকার একক হয়েছে কিন্তু ঘন সেমি। আর অ্যান্সারে জানতে চেয়েছে কত লিটার জল থাকবে, তাই তো? তো খুব ভালো করে এই জায়গাটা কিন্তু তোমরা দেখবে, খুব ভালো করে একদম মন দিয়ে কিন্তু এই জায়গাটা তোমরা বুঝবে। সেটা হলো, আগে আমরা এখানে একটা জিনিস লিখে নেব, খুব ভালো করে কিন্তু বুঝবে যে 1 লিটার সমান সমান 1
ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমি বলে আমি দেখো লিখছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে কি লিখলাম, 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে, 1 ঘন ডেসিমিটার। তাহলে যখনই আমাদের কাছে অঙ্কতে লিটারের কথা বলে দেবে, এই কথাটা কিন্তু সবসময় মাথায় ঢুকিয়ে নেবে খুব ভালো করে। এটা শুধু চোং নয়, চোং, আয়তঘনক, শঙ্কু, যে কোনো ধরনের অঙ্কতে এটা কিন্তু মনে রাখবে। কোনো অঙ্কে তরলের কথা ভাবো বলে দিয়েছে এবং তরলের একক যদি লিটারে বলে দিয়ে থাকে, তাহলে সেখানে সেই অঙ্কের মধ্যে দৈর্ঘ্যের যে এককই থাকুক না কেন, সেমি, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, যাই থাকুক না কেন, তাকে কিন্তু ডেসিমিটারে আনতে হবে। তাকে কিসে আনতে হবে? ডেসিমিটারে কিন্তু আনতে হবে। আবারও বলে দিচ্ছি, যে অঙ্কের মধ্যে লিটারের কথা বলে দেবে সেই অঙ্কে দৈর্ঘ্যের যে একক থাকুক না কেন, সেটা সেমি হোক, মিটার হোক, কিলোমিটার হোক, হেক্টামিটার হোক, ডেকামিটার হোক, যাই হোক না কেন, তাকে টেনে কিন্তু ডেসিমিটারে আনতে হবে। তাহলে চলো, এখানে দেখো কিসে রয়েছে, সেমিতে রয়েছে। তাহলে একে টেনে কিসে আনতে হবে? ডেসিমিটারে। কি করে টেনে আনবো তার জন্য তোমাদেরকে এই নিয়মটা আমি আগের ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম, যে তোমরা এই নিয়মটা সবাই জানো যদিও, যে কিমি, তারপরে কি হয় হেক্টা, তারপরে কি হয় ডেকা, তারপরে কি হয় মিটার, তারপরে কি হয় ডেসি, তারপরে কি হয় সেমি, তারপরে কি হয় মিলি। এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানবে। এবারে আমি তোমাদেরকে কি বলছি, সেমিতে, আর আমি বলছি যেতে হবে কোথায়? ডেসিমিটারে যেতে হবে, কিন্তু ডেসিমিটারে আছি, সেমিতে যাব ডেসিমিটারে। তাহলে এই দিকে যখনই আমরা আসব, অর্থাৎ বাঁদিকে যখনই আমরা আসবো, বাঁদিকে এরকম যখনই আসবো, তখনই আমরা কি করব? ভাগ করব, ঠিক আছে, তখনই আমরা কি করব? ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা কাকে ভাগ করব? 6468কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? খুব ভালো করে এবারে দেখবে। ক ঘর আসছি তোমরাই বলো। এই যে সেমি থেকে আমি যে ডেসিতে আসছি, ক ঘর আসছি? দেখো মাত্র একটা ঘর আসছি, তাই জন্য একটা শূন্য বসাবো। এবারে দেখবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাছাড়া যদি পাশে ঘন কথাটা লেখা থাকে তাহলে 2 শূন্য এক্সট্রা বসাবো, 2 শূন্য এক্সট্রা। আর যদি বর্গ কথাটা লেখা থাকে তাহলে 1 শূন্য এক্সট্রা বসাবো, ঠিক আছে। ঘন কথাটা লেখা থাকলে আরও 2 শূন্য ফ্রি, পুরো ফ্রিতে দিয়ে দেবো। বর্গ কথাটা লেখা থাকলে 1 শূন্য ফ্রিতে দিয়ে দেবো। এখানে দেখো ঘন কথাটা লেখা রয়েছে, তাহলে কটা শূন্য ফ্রিতে দেবো আমি? 2 শূন্য। তাহলে চলো আমি আরও কিন্তু এখানে 2 শূন্য লিখবো, বোঝা গেল? তাহলে আমরা কি করব? 6468কে ভাগ করব কত দিয়ে? 1000 দিয়ে। করলে কত হবে? এখানে দেখো 6468, কোথাও কোনো দশমিক নেই, তার মানে দশমিক কোথায় রয়েছে? এখানে। যখন ভাগ হবে তখন দশমিক কি হবে? কোন দিকে যাবে দশমিক? যখন ভাগ হবে দশমিক কিন্তু এই দিকে যাবে, ঠিক আছে, এই দিকে, অর্থাৎ বাঁ দিকে যাবে। ক ঘর যাবে? 3টে শূন্য, 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর টপকে দশমিকটা কোথায় এসে বসবে? এই জায়গাটাতে কিন্তু এসে বসবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে এই কথাটা কিন্তু সর্বদা তোমরা মনে রাখবে। দেখো তাহলে আমার অঙ্কের অ্যান্সার কিসে এলো? ঘন, আগে আমি লিখি সেমি থেকে, এবার আমি ডেসিতে চলে গেছি, ঠিক আছে। তাহলে আমি কি লিখব? ঘন ডেসিমিটার, ঠিক আছে। তারপর আবার আমি লিখব, দেখো ঘন ডেসিমিটার। তাহলে দেখো ঘন ডেসিমিটার মানেই কি? আমি কি বলতে পারি? ঘন ডেসিমিটারও যা, লিটারও তাই, তাই না? তাহলে আমি ঘন ডেসিমিটারের নিচে এবারে লিখতেই পারি লিটার, ঠিক আছে। তাহলে এই যে পাত্রটার মধ্যে কতটা জল ধরবে, কতটা জল এরকমভাবে ধরবে কিন্তু 6.468 লিটার, এই এত লিটার জল কিন্তু ধরবে। এই হয়ে গেল কিন্তু অ্যান্সার। তাহলে আবারও বলে দিচ্ছি, যে সমস্ত অঙ্কে লিটারের কথা বলে দেবে সেই সমস্ত অঙ্কে দৈর্ঘ্যের যা এককই থাকুক না কেন, মিটার, সেমি, কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার, যাই থাকুক না কেন, তাকে কিন্তু অবশ্যই ডেসিমিটারে আনতে হবে। তো এই হয়ে গেল আমাদের 7 দাগের অঙ্কটা কিন্তু কমপ্লিট। তো
দেখো এবারে আমরা করব 8 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসাব করি। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে এখানে একটা পাইপের কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে, দেখবে একদম শুরুতেই অঙ্কের শুরুতেই বলে দিয়েছে একটা পাইপ রয়েছে। এবং দেখো আমি প্রথমে পাইপটাকে না আমি এখানে এঁকে নিই, ঠিক আছে। তো ভাবো এরকম একটা পাইপ রয়েছে, ঠিক আছে, এরকম একটা পাইপ রয়েছে এবং এই পাইপের মধ্যে দিয়ে কি হচ্ছে বলো তো, জল যাচ্ছে, ঠিক আছে। পাইপের মধ্যে দিয়ে কি হচ্ছে, জল যাচ্ছে। পাইপের ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ এই পুরোটার মাপ দেখো কত বলে দিয়েছে, 14। তোমরা যদি অঙ্কের মধ্যে খুব ভালো করে দেখো বলে দিয়েছে 14। তাহলে ব্যাসার্ধটা কত, অর্থাৎ এর অর্ধেক মাপটা কত ব্যাসার্ধটা, অর্থাৎ এইখান থেকে এতটা ব্যাসার্ধটা কত হবে, অর্থাৎ ব্যাসার্ধ হবে কিন্তু 14/2, কত হবে 7। আচ্ছা এদের এককগুলো দেখবে কিসে রয়েছে, 14 দেখবে রয়েছে, তোমরা যদি খুব ভালো করে দেখো রয়েছে সেমিতে দেখবে, তাহলে 7টা কী হবে এখানে, আমি যদি এখানে লিখি হবে কিন্তু 7 সেমি। তাহলে ব্যাসার্ধের মাপটা আমরা কত পেয়েছি, 7 সেমি। এইবারে অঙ্কের মধ্যে কিন্তু জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে অ্যান্সারে কি জানতে চেয়েছে, 1 ঘন্টায় কত লিটার জল সেচ করবে। আচ্ছা জল সেচ করবে মানে কি, এর মধ্যে দিয়ে যাবে, এই পাইপটার মধ্যে দিয়ে কতটা জল যাবে। আবারও বলছি জল সেচ করবে, তার মানে কি এই পাইপের মধ্যে দিয়ে জল যাবে 1 ঘন্টায় কতটা। তাহলে বলো এর মধ্যে দিয়ে জল যাবে, এর মধ্যে দিয়ে কতটা জল যাবে বের করব, মানে কি আমাদেরকে আয়তন বের করতে হবে। কি বের করতে হবে, আয়তন। আর আয়তন বের করবার সূত্র কি তোমরা সবাই জানো, আয়তন বের করবার সূত্র হলো πr²h। তো আর এর মান কিন্তু আমরা এখানে সবাই জেনে গেছি 7, কিন্তু এইচ এর মান কিন্তু বলে দেওয়া নেই, এইচ এর মান কিন্তু বলে দেওয়া নেই, তাই তো। এবারে তোমরা খুব ভালো করে কিন্তু একটা জিনিস বলবে, দেখে বুঝে বলবে। আচ্ছা একটা জায়গায় দেখবে বলেছে, তোমরা দাগ দেবে একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার, খুব ভালো করে ওই জায়গাটায় দাগ দেবে, মিটার জলসেচ করতে পারে। অর্থাৎ এর মধ্যে দিয়ে 1 মিনিটে কতটা জল যাচ্ছে, খুব ভালো করে দেখবে কিন্তু 1 মিনিটে কতটা জল যাচ্ছে, 2500 মিটার। এর জল সেচ করতে পারে মানে কি কতটা জল যাচ্ছে এর মধ্যে দিয়ে, কতটা জল যাচ্ছে 2500 মিটার। এবারে তোমাদের কি একটা জিনিস সন্দেহ হচ্ছে না, যে জল যাচ্ছে অথচ তার এককটা দিয়েছে মিটারে, এটা একটা কেমন অদ্ভুত না, এটা তো আমাদের মানে একটা অদ্ভুত সন্দেহ হচ্ছে। যদি জল যায় 1 মিনিটে কতটা জল যাচ্ছে যদি লেখা থাকে 2500, পাশে তো লিটার লেখা থাকবে, হয় লিটার নয় কিলো লিটার নইলে হেক্টালিটার, মানে কিছু না কিছু একটা লিটার তো থাকবেই, তাই না। এইখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদেরকে একটা জিনিস কনফিউজ করে দিচ্ছে, ইচ্ছে করে যাতে আমরা আমাদের অঙ্কটা গুলিয়ে যায়, তার জন্য কিন্তু এখানে একটা কনফিউশনের সৃষ্টি করছে। কি কনফিউশনের সৃষ্টি করছে, জল যাচ্ছে অথচ এককটা দিয়েছে কি মিটারে, তাহলে কিন্তু এটা জলের মাপ নয়, যেহেতু পাশে মিটার আছে। মিটার কি দৈর্ঘ্যের একক, তাই না, দৈর্ঘ্যের একক। লিটার হলো কি জল কতটা রয়েছে সেইটার একক, কিন্তু লিটার দেয়নি, মিটার দিয়েছে। তার মানে এখানে কিন্তু একটা কনফিউশনের সৃষ্টি করছে, যেহেতু এখানে লিটার লেখা নেই তার মানে এটা কিন্তু জলের আয়তন নয়, এটা কি জলের আয়তন নয়। মিটার আছে মানে কোনো কিছুর মাপ, একটা কোনো কিছুর মাপ, এখান থেকে হয়তো এতটার মাপ, এখান থেকে হয়তো এতটার মাপ, এরকম ব্যাপার আর কি, কোনো একটা দৈর্ঘ্যের একক। এবারে কিসের মাপ এটা, দেখো এই মিটারের পাশে কোনো বর্গ লেখা আছে, কোনো বর্গ লেখা নেই, মানে এরকম কি রয়েছে কোনো বর্গ, না কোনো বর্গ লেখা নেই। মিটারের পাশে কোনো ঘন লেখা আছে, না তাও লেখা নেই। যদি বর্গ মিটার থাকতো তাহলে আমি বুঝতাম, ও আচ্ছা তাহলে এই মাপটা হলো চোঙের ক্ষেত্রফল, যদি লেখা থাকতো বর্গ। যদি পাশে ঘন লেখা থাকতো তাহলে আমি বুঝতাম, ও 2500টা হলো এই চোঙের আয়তন, তাও লেখা নেই। তাহলে এখানে শুধুমাত্র মিটার লেখা আছে, তাহলে এটা কিসের মাপ, চোঙের কিসের মাপ। ব্যাসার্ধের মাপটাও তো বলে দিয়েছে, ব্যাসার্ধের মাপও আমরা জানি 7, তাহলে এটা আয়তনেরও মাপ নয়, ক্ষেত্রফলেরও মাপ নয়, ব্যাসার্ধের মাপও আমি জেনে ফেলেছি। তাহলে আর চোঙের পড়েটা কি রয়েছে, কিসের মাপ, আর কি পড়ে রয়েছে চোঙে, উচ্চতা পড়ে রয়েছে।
এখনও কিন্তু আমরা উচ্চতা জানি না। তার মানে এই উচ্চতাটাই হলো কত বলো তো, এই উচ্চতাটাই হলো কিন্তু 2500। বোঝা গেল? আবারও বলে দিচ্ছি কিন্তু উচ্চতা হলো 2500, কারণ এখানে কোনো কিছুর মাপ আর যেহেতু বর্গ বলে দেওয়া নেই তাই জন্য ক্ষেত্রফল নয়, ঘন বলে দেওয়া নেই তাই আয়তন নয়, ব্যাসার্ধের মাপ বলে দেওয়া আছে, তাহলে শুধুমাত্র পড়েটা রয়েছে কি, পড়েটা রয়েছে কিন্তু এই 2500টা, তাহলে এই উচ্চতাটা, পড়েটা রয়েছে কে, কেবলমাত্র উচ্চতাটা, তাহলে 2500 মিটার হলো কিন্তু কি উচ্চতা। খুব ভালো করে জানবে 2500 মিটার হলো কি আমাদের উচ্চতা। তাহলে আমরা এখানে উচ্চতা পেয়েছি, আগে আমি এখানে এগুলোকে লিখে নিই। তাহলে পাইপটির আমি আগে এখানে লিখবো পাইপটির ঠিক আছে ব্যাসার্ধ আগে আমি লিখি, ব্যাসার্ধ, পাইপটির ব্যাসার্ধ কত, দেখো পাইপটির ব্যাসার্ধ কিন্তু দেখো রয়েছে 7 সেমি রয়েছে। আর দেখো পাইপটির উচ্চতা যেহেতু মিটার মানে কোনো কিছুর দৈর্ঘ্য, তার মানে কি উচ্চতার মাপ এটা। পাইপটির উচ্চতা আমি কত ধরবো, পাইপটির উচ্চতাকে তো এইচ বলি, পাইপটির উচ্চতা হলো 2500 মিটার, ঠিক আছে, মিটার। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে 1 ঘন্টায় এর মধ্যে দিয়ে কতটা জল যাবে, দেখবে জানতে চেয়েছে কত কিলোলিটার জল যাবে। এবার যে অ্যান্সারটা জানতে চাইছে না যে 1 ঘন্টায় কত কিলোলিটার, দেখবে দাগ দেবে তোমরা কত কিলোলিটার জল যাবে। এবারে কিন্তু আমি একদম পাক্কা শিওর এটা আয়তন বলেছে, কারণ ওখানে জানতে চেয়েছে কত কিলোলিটার জল যাবে। লিটার কি, কিলোলিটার কি, লিটার হলো কিন্তু জলের আয়তন, তাই তো, ওটা হলো আয়তনের একক, তাই জন্য আমি বুঝতে পারছি হ্যাঁ ওখানে এবারে আয়তন জানতে চেয়েছে। আচ্ছা, এইবারে অঙ্কের মধ্যে আমরা তো আয়তন বের করবো πr²h করে, কিন্তু এখানে দেখো একক দুটো আলাদা আলাদা রয়েছে, একটা সেমিতে একটা মিটারে। তাহলে হয় এই সেমিটাকে মিটারে নিয়ে যেতে হবে, নইলে এই মিটারটাকে সেমিতে নিয়ে যেতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে। তো তোমরা যে কোনো একটা কাজ করবে। তো আমি দেখো এই সেমিটাকে না মিটারে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো তোমরা তো সবাই জানোই প্রথমে কি হয়, কিমি হয়, জানোই তো প্রথমে হয় কিমি। আচ্ছা এটাকে না আমি একটু নিচে করে লিখি, তোমরা সবাই জানোই প্রথমে কি হয় আমাদের কিমি হয়, তারপরে দেখবে কি হয় হেক্টা, তাই তো হেক্টা হয়, তারপরে কি হয় ডেকা, তারপরে কি হয় মিটার, তারপরে কি হয় ডেসিমিটার, তারপরে কি হয় সেন্টিমিটার বা সেমি আমরা লিখতে পারি সেমি, ঠিক আছে, তারপরে হয় কি সেমি, আর একদম লাস্টে কি হয় মিলি। এইবারে তোমরা খুব ভালো করে দেখবে আমি সেমি থেকে মিটারে যাব, মানে আমি আছি সেমিতে যাব কোথায় মিটারে, তাহলে এই দিকে গেলে কি করতে হয় বলেছি, এই দিকে গেলে ভাগ করতে হয়। তাহলে এই যে 7 সেমি রয়েছে না তাকে আমি ভাগ করব, কত দিয়ে ভাগ করব, আগে 1 লিখবো। এবারে দেখো সেমি থেকে মিটার ক ঘর, এই দেখো এই 1 ঘর আর এই 1 ঘর, টোটাল হলো কি 2 ঘর, দেখো 1 ঘর 1 ঘর 2 ঘর। তাহলে আমি কি করব, দুটো শূন্য বসাবো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে দেখি, এখানে অ্যান্সার হবে তাহলে দেখো এখানে 7, 7কে তো ভাগ করব 100 দিয়ে, তাহলে 7কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো এখানে কোথাও দশমিক নেই মানে এখানে আছে একদম অঙ্কের শেষে, মানে সংখ্যাটার শেষে। এবারে যেহেতু দুটো শূন্য, এই একটা ঘর আবার এখানে একটা ঘর নিয়ে নেব, এই দুটো ঘর, এই দুটো ঘর টপকে দশমিকটা এখানে এসে বসবে, ঠিক আছে, টপকে এসে দশমিকটা এখানে বসবে, ঠিক আছে। আবার তোমরা চাইলে না ভাগ করারই দরকার নেই, এরকমই লিখে দিতে পারো, দেখো 7 রয়েছে তো জাস্ট লিখবে 7 ভাগ 100, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে, ছেড়ে দাও, জাস্ট এরকম লিখে রেখে দাও মিটার বলে, ঠিক আছে, তাহলে অনেকটা খাটুনি কিন্তু কমে যাবে। এবারে আমরা কি করব, চলো আয়তন বের করব। তাহলে আমরা লিখব, তাহলে এখানে আমরা কি লিখব, পাইপটির আয়তন, পাইপটির আয়তন, পাইপটির আয়তন কত আয়তন বের করব আমরা, পাইপটির আয়তন, আয়তনের সূত্র কি আমরা জানি πr²h। তাহলে দেখো আমি এখানে করছি, পাই এর জায়গায় কি লিখব 22/7, আর এর জায়গাতে কি লিখব, আর মানে ব্যাসার্ধ এই দেখো 7/100। তাহলে এবারে দেখো আর এর জায়গায় আমরা কত বসাবো, তাহলে 7/100। তাহলে দেখো আর এর মাথায় যেহেতু স্কোয়ার, তাহলে এখানেও আমরা কি বসাবো, স্কোয়ার বসাবো। এইচ এর জায়গাতে কত বসাবো, 2500, তাই তো। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত 22/7, তারপরে দেখো 7/100 মাথায় যেহেতু 2 আছে, তাহলে 7/100কে আমি না দুবার লিখছি 7/100, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে 2500।
এবার চলো আমরা কাটাকুটি করব। দেখো নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কাটবে। এবারে দেখো আমি যদি 7 7 কাটি, এই দেখো এই 7 আর এই 7 কেটে গেল। এবারে দেখো 25 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? দেখো 25 একে 25, 25 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 25 4 এ 100, তাই না? আবার দেখো আমি যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2, 2 দিয়ে 22কে ভাগ করলে কত হবে? 11। আর কিন্তু কিছু কাটাকুটি যাবে না, আর কিন্তু কিছু কাটাকুটি যাবে না। এবারে আমরা গুণ করব। তাহলে দেখো এখানে কত রয়েছে? 11 আর 7 গুণ করলে আমরা কত পাবো? 77। আর দেখো এখানে নিচে দেখো কত রয়েছে? 2। তাহলে 77কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমি যদি এখানে করি 77কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 3 6, 2 3 6, 1 17, 2 8 কত? 16, 1 দশমিক দিয়ে 0, 2 5 10। তাহলে দেখো আমরা পাচ্ছি কত? 38.5। তাহলে এখানে আমরা পাবো কত? 38.5। ঠিক আছে, এবারে আমরা এককটা কি লিখবো? যেহেতু দেখো আমরা আয়তন বের করেছি, তাহলে আমরা লিখবো কি? ঘন। আর এখানে দেখো সমস্ত এককগুলো দেখো সব মিটারে রয়েছে, দেখো মিটারে। তাহলে আমরা কি লিখবো? ঘন মিটার। ঠিক আছে, কি লিখবো? ঘন মিটার। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে যে এর ভেতরের মাপ কত, এই পাইপটার ভেতরে কতটা জল যেতে পারে, কতটা জল ধরে এর মধ্যে, এই পাইপটার মধ্যে 38.5 ঘন মিটার। অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে, দেখবে বলে দিয়েছে কত কিলোলিটার জল ধরে, কত কিলোলিটার। তাহলে দেখো অ্যান্সারে জানতে চেয়েছে কত কিলোলিটার, কিলো আবার লিটার দুটোই জানতে চেয়েছে। অ্যান্সারে জানতে চেয়েছে কত কিলোলিটার জল ধরে। তো আগে আমরা এইটুকুনি কাজ করি, লিটারে আনি, তারপরে কিলোর কথা পরে দেখা যাবে, কিলোর কথা পরে দেখা যাবে, আগে এই লিটারটুকুনিতে আনি। লিটারে আনতে গেলে আমাদেরকে কী করতে হবে? আমি তোমাদের কিন্তু আগের অঙ্কটাতেই বলেছি, যখনই অঙ্কের মধ্যে কোনো জায়গায় লিটারের কথা বলছে, যখনই অঙ্কের মধ্যে কোথাও লিটারের কথা বলেছে, তখনই আমাকে দেখতে হবে যেখানে যেখানে দৈর্ঘ্যের যা যা একক আছে, সে মিটার হোক, সেন্টিমিটার হোক, কিলোমিটার হোক, সবাইকে আমায় কিসে আনতে হবে? ডেসিমিটারে আনতে হবে। অবশ্যই কিসে আনতে হবে? ডেসিমিটারে। বোঝা গেল? দৈর্ঘ্যের যা যা একক আমরা পাবো সবাইকে কিসে আনবো? দৈর্ঘ্যের যা যা একক পাবো সবাইকে আমরা আনবো কিন্তু ডেসিমিটারে। যখনই আমরা দেখবো অঙ্কের মধ্যে কোথাও লিটার বলে দিয়েছে, অঙ্কের মধ্যে অ্যান্সারে তো জানতে চাইছে কত কিলো লিটার, তাই জন্য আমি কি করব? সমস্ত এই মিটারগুলোকে কি করব? মিটারগুলোকে আগে আমি ডেসিমিটারে আনবো। চলো এই মিটারটাকে আমি ডেসিমিটারে আনবো। তাহলে মিটার থেকে আমায় ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে? তোমরাই দেখে আমাকে বলবে যে মিটার থেকে আমাকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে। দেখো এই হলো মিটার, খুব ভালো করে দেখবে, এই হলো মিটার, যাবো ডেসিমিটারে, এই দিকে যাচ্ছি, এই দিকে গেলে আমাকে কি করতে হয়? গুণ করতে হয়, তাই না? তাহলে আমাদেরকে এই যে 38.5 রয়েছে না, এই যে 38.5, এই যে এইটা, একে কী করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব? দেখো মিটার থেকে ডেসিমিটার ক ঘর? দেখো মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, একটা শূন্য বসাবো। এবার আমি কি বলেছি? কোথাও যদি ঘন থাকে দুটো শূন্য ফ্রি। এখানে দেখো ঘন রয়েছে, খুব ভালো করে দেখবে, ঘন রয়েছে, তাহলে আরও দুটো শূন্য এক্সট্রা বসবে। ঠিক আছে, তাহলে এবার গুণ করব। গুণ হলে এই দশমিক কোন দিকে যাবে? গুণ হলে এই দশমিক কিন্তু এই দিকে যাবে। ঠিক আছে, অর্থাৎ 38.5 রয়েছে, তো দশমিকটা এই দিকে যাবে। ক ঘর যাবে? খুব ভালো করে দেখবে, 3টে শূন্য, ভালো করে দেখবে, 3টে শূন্য, 3 ঘর যাবে। তাহলে দেখো দশমিকের পরে দেখো এই একটা ঘর, এই আরেকটা ঘর, এই আরেকটা ঘর, তাহলে হয়ে গেল তো 3টে ঘর। 3টে ঘর টপকে গিয়ে দশমিকটা বসবে কোথায়? এইখানে। ঠিক আছে, 3টে ঘর টপকে গিয়ে দশমিকটা বসলো এইখানে। তাহলে আমরা পাচ্ছি কত? 38,500। আচ্ছা এই দিকে আর দশমিক দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কিছু নেই মানেই দশমিক রয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 38,500। এটাকে আমি মুছে ভালো করে লিখছি। হ্যাঁ, এখানে আমরা পেলাম কত? পেলাম কিন্তু 38,500। তাহলে এবার এককটা কী হয়ে গেল? ঘন মিটার থেকে এবার আমি চলে এসেছি ডেসিমিটারে, ডেসিমিটারে। ঠিক আছে, তাহলে এর মধ্যে খুব ভালো করে দেখবে, এর মধ্যে কতটা জল ধরে 1 মিনিটে, তাও আবার কিন্তু 1 মিনিটে, এটাও কিন্তু বইয়ে খুব ভালো করে উল্লেখ করে দিয়েছে। 1 মিনিটে কতটা জল ধরে এর মধ্যে দিয়ে, 1 মিনিটে কতটা জল পুরো বয়ে চলে যাচ্ছে, কতটা জল এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে,
এর মধ্যে দিয়ে 1 মিনিটে ধরছে এই এতটা জল। 1 মিনিটে ধরছে কতটা জল? এই যে 38,500 ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটার মানে আমরা কি বলতে পারি? আবার আমি একটু লিখে নিচ্ছি, দেখো এই যে 38,500, আবার আমি নিচে লিখছি 38,500। এবারে দেখো আমি আর ঘন ডেসিমিটার লিখবো না, ঘন ডেসিমিটার মানেই কি? লিটার। তাহলে আমি এবারে লিখছি 38,500 লিটার। ঠিক আছে, 38,500 লিটার। তাহলে এর মধ্যে কতটা জল ধরে বা কতটা জল এর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে 1 মিনিটে? 38,500 লিটার। অ্যান্সারে জানতে চাইছে 1 ঘন্টায় কতটা জল বয়ে যাবে, 1 ঘন্টায় কতটা জল বয়ে যাবে। ঠিক আছে, চলো 1 ঘন্টায় কতটা জল বয়ে যাবে দেখি। তাহলে আমি এখানে পাশে অঙ্কটাকে করছি, হ্যাঁ, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো তাহলে এখানে এরকমভাবে লিখছি, 1 ঘন্টায় জলসেচ করতে পারে, জলসেচ হয় 38,500 লিটার। মানে এর মধ্যে দিয়ে বয়ে যায় 1 মিনিটে বয়ে যায় কত? 38,500 লিটার জল। এটা হলো 1 মিনিটে, 1 মিনিটে বয়ে যায়, 1 মিনিটে বয়ে যায় কত? 1 মিনিটে বয়ে যায়, বা 1 মিনিটে জলসেচ হয় কত? 38,500 লিটার। অ্যান্সারে জানতে চাইছে 1 ঘন্টায় কতটা জলসেচ হয়। তাহলে 1 ঘন্টা মানে কি? আমরা লিখতে পারি 60 মিনিট। অ্যান্সারের মধ্যে জানতে চেয়েছে 1 ঘন্টায় কতটা জলসেচ হয়, তাহলে 60 মিনিটে জলসেচ হয়। তাহলে এটাকে আমরা কি করব? 38,500কে আমরা গুণ করব কত দিয়ে? 60 দিয়ে। করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তাহলে চলো এবারে এটাকে আমরা গুণ করব। তাহলে এটাকে গুণ করবো। আগে আমি 385কে 6 দিয়ে গুণ করছি, হ্যাঁ, 385কে আমি 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত? 6 5 30, 0 হাতে রয়েছে 3, 848, 3 51, 1 হাতে রয়েছে কত? 5। তারপরে দেখো 6 3 18, আর 5 কত হচ্ছে? 23। তাহলে এখানে আমরা অ্যান্সার পাচ্ছি কত? গুণফলটা পাচ্ছি কিন্তু 2310। তারপরে দেখো এখানে রয়েছে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, খুব ভালো করে দেখো। এখানে দেখো দুটো শূন্য রয়েছে, বসাবো। আবার দেখো এইখানে দেখো একটা শূন্য রয়েছে, সেটাকেও বসাবো। এবং পাশে আমি কত লিখবো? এককটা লিটার, তাই তো? তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে 1 ঘন্টায় এর মধ্যে দিয়ে কত কিলোলিটার জল সেচ করা যায়। আমরাও বের করলাম 1 ঘন্টায় মানে 60 মিনিটে কত কিলোলিটারে পারিনি, লিটারে বের করেছি। আমরা বের করেছি যে এর মধ্যে দিয়ে কতটা জল যায়, কিন্তু অ্যান্সারে জানতে চেয়েছে কত কিলোলিটার জল যায়। আমরা বের করলাম লিটার জল যায়। তাহলে আবার আমাকে কি লিটার থেকে কিলোলিটারে যেতে হবে, তাহলেই অঙ্ক শেষ। তাহলে এই জায়গাটা আবার ভালো করে দেখবে, এগুলো যেমন রয়েছে না কিমি, এবার আমি লিখছি কিলোলিটার। দেখো খুব ভালো করে এখানে দেখবে, আমি এটাকে কিমির জায়গায় লিখছি কিলোলিটার। ঠিক আছে, কিলোলিটার। তারপরে দেখো এখানে কি হয়? হেক্টালিটার, হেক্টালিটার, ডেকালিটার। তারপরে এখানটায় কি হয় বলো তো? লিটার। এই জায়গাটাতে হয় কি? লিটার। খুব ভালো করে দেখবে, এখানটায় লিটার, এটা ডেসিলিটার, সেন্টিলিটার। ঠিক আছে, সেন্টিলিটার, এটা মনে রাখবে, সেন্টিলিটার। আর এটা কি? মিলিলিটার। তাহলে আমি আছি কোথায়? লিটারে। আছি লিটারে, যেতে চাই কোথায়? কিলোলিটারে। তাহলে আমি এই দিকে আসতে চাই, এই দিকে আসতে চাই মানেই কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে, তাই তো? ভাগ করতে হবে। চলো ভাগ করব 2300, যেটা রয়েছে আর কি, এই বড় সংখ্যাটাকে কি করব? আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 1 লিখব। ক ঘর আসছি আমরা? খুব ভালো করে দেখবে এখান থেকে কিন্তু, এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে আমি 1-এর পরে কটা শূন্য বসাবো? 3টে শূন্য বসাবো। আচ্ছা, এই ভাগটাকে না আমি এইরকমভাবে লিখি, হ্যাঁ, ভাগ চিহ্ন না দিয়ে আমি নিচে বসাই, তাহলে দেখবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে কাটাকুটি করতে। 1 লিখছি, যেহেতু দেখো আমি 3 ঘর আসছি, 3টে শূন্য। ঠিক আছে, কাটাকুটি করে নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, আবার নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য। তাহলে পড়ে থাকছে 2310। তাহলে আমরা পাচ্ছি কত? 2310। এবারে কিন্তু আমি লিটার থেকে কিলোলিটারে চলে এসেছি, তাহলে আমি লিখব কি? কিলোলিটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক কিন্তু শেষ। পাশে আমি লিখে দিচ্ছি অ্যান্সার। তার মানে 1 ঘন্টায় এর মধ্যে দিয়ে কতটা জল বয়ে চলে যাবে, 1 ঘন্টায় কতটা জল চলে যাবে এর মধ্যে দিয়ে, 1 ঘন্টায় কিন্তু জলসেচ হবে 2310 কিলোলিটার। ঠিক আছে, তাহলে হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করে ফেলবো 9-এর দাগের অঙ্কটা। 9-এর দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে।
ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তাহলে জলতল কতটুকুনি ওপরে উঠবে। তাহলে খুব ভালো করে দেখো, প্রথমেই দেখো বলে দিয়েছে এখানে না একটা গ্যাস জার রয়েছে। গ্যাস জার রয়েছে মানে তোমরা বুঝতেই পারছো এরকম একটা গ্যাস জার রয়েছে যেখানে জল রাখা হয়েছে, ঠিক আছে, এরকমভাবে জল রাখা হয়েছে, ঠিক আছে। এইবারে এই জারের মধ্যে কি রয়েছে বলো তো, জল রয়েছে, এরকমভাবে না জল রয়েছে, এরকমভাবে এতটা ভাবো পুরো জল একদম পুরো ভর্তি করা রয়েছে, এতটা পুরো জল রয়েছে। এই জারের ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে বলো তো, ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে 7 সেমি। ব্যাস মানেই পুরোটার মাপ কত বলে দিয়েছে 7। তাহলে ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধটা হবে এইখান থেকে এতটার মাপ, তাহলে হবে কত, আর এর মাপ তাহলে কত হবে 7/2, আর পাশে এককটা আমরা কি লিখবো, সেমি লিখবো, ঠিক আছে। এইবারে এই গ্যাস জারের মধ্যে কি করা হয়েছে বলো তো, এই গ্যাস জারের মধ্যে না ঠিক এই রকম ধরনের একটা লম্ববৃত্তাকার চোঙকে নিয়ে এরকম ঠিক এরকম ধরনের একটা লম্ববৃত্তাকার চোঙকে না এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি করা হলো, লম্ববৃত্তাকার একটা চোঙ নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ভাবে এরকম একটা কৌটো, এরকম একটা কৌটো নিয়ে কি করা হলো, এর মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। তাহলে ভাবো এর মধ্যে যে ডুবিয়ে দেওয়া হবে তাহলে কি হবে, যেই এর মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, ভাবো এরকম একটা লম্ববৃত্তাকার চোঙকে এর মধ্যে ডুবিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ভাবো এরকম ডুবিয়ে দেওয়া হলো। তাহলে যেই এইরকম চোঙটাকে এর মধ্যে ডুবিয়ে দেওয়া হবে তখনই কি হবে, যে জলটা ছিল সেই জলটা ভাবো এখন এতটা ছিল, তো ডোবানোর আগে এতটা ছিল, এবারে জলটা কি হবে, ভাবো এতটা অবধি ছিল, আমি এরকম করে দিলাম এতটা অবধি ছিল, এইবারে জলটা না আরও অনেকটা উঠে যাবে, ভাবো এই এতটা উঠে গেল, এবারে জলতল কিন্তু এতটা উঠে গেল, বুঝতে পারলে, জল ছিল এতটা এই লেভেলে ছিল, এখন হয়ে গেল এই লেভেলে জলটা। অ্যান্সারে জানতে চেয়েছে জল কতটা উঠে গেল, অর্থাৎ যে এই যে এইখান থেকে এই এতটার মাপ, অর্থাৎ এইখান থেকে এতটার কি উচ্চতা জানতে চেয়েছে, জলতল কতটা উঠে গেল, অর্থাৎ এইখান থেকে এই এতটার মাপ কিন্তু জানতে চাওয়া হয়েছে। এইবারে তোমরাই বলো, এই যে জলটা উঠে গেল এই জলটার আয়তন যা হবে, দেখো এই যে এই জলটা দেখতে পেয়েছো তো, এই যে এই জলটার যা আয়তন হবে, এই জলটার যে আয়তন হবে এই চোঙের আয়তনও ঠিক তাই হবে, ঠিক আছে। এই চোঙটা এর মধ্যে ঢোকার পরে যতটা জলকে উপরে ঠেলে তুলে দিল, এই যে চোঙটা এই পাত্রের মধ্যে ঢোকার ফলে যতটা জলকে উপরে ঠেলে তুলে দিল সেই পরিমাণ জলের আয়তন আর এই চোঙটার আয়তন দুটোই কি সমান। তাহলে দেখো কতটা জল উপরে ঠেলে উঠে গেল, জল ছিল এইখানে তাই না, জল ছিল কোথায় এইখানে, উঠে গেল জল এইখানে, তাহলে এই যে এরিয়ার জলটা, এই যে দেখো এই যে এই এরিয়ার এই যে জলগুলো, এই জলের যে আয়তন, আবারও বলছি এইটুকুনি এরিয়ার জলের যে আয়তন আর এই চোঙের আয়তন দুটো কিন্তু সমান, ঠিক আছে। এইবারে এই যে চোঙটাকে এখানে ঢোকানো হয়েছে এই চোঙের দেখো ব্যাসের মাপ কত বলে দিয়েছে, এই চোঙের ব্যাসের মাপ কিন্তু বলে দিয়েছে 5.6 আর উচ্চতা বলে দিয়েছে 5, মানে এই যে এর ব্যাসের মাপ বলে দিয়েছে 5.6, ব্যাস মানে হলো এই যে এই পুরোটার মাপ। এই চোঙটাকে আমি যদি একবার এইখানে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে, এই চোঙটাকে না আমি এইখানে আঁকছি, ঠিক আছে। তাহলে দেখো তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের মাপ যদি হয় 5.6 তাহলে ব্যাসার্ধ কত হবে, হবে কিন্তু 5.6কে 2 দিয়ে ভাগ করে যা হয়, 5.6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2.8 সেমি। দেখো এই চোঙটাকে না এই চোঙটাকেই আমি কি করলাম এইখানে এঁকেছি, ওকে। আর উচ্চতাটা কত বলে দিয়েছে, এই চোঙের উচ্চতাটা অর্থাৎ এইচটা কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, বলে দিয়েছে কিন্তু 5 সেমি, তাহলে উচ্চতাটা বলে দিয়েছে 5 সেমি। এই চোঙটাকেই এখানে আঁকা হয়েছে, তাহলে এই চোঙের ব্যাসার্ধ জানি আর উচ্চতাও জেনে গেছি। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে, জলতল ছিল এইখানে, দেখো জলতল ছিল এখানে, হয়ে গেল এইখানে উঁচুতে উঠে গেল কিছুটা, কতটা উঁচুতে উঠে গেল কতটা, তাহলে কতটা উঁচুতে উঠে গেল মানে আমাকে কিসের মাপ জানতে হবে, এইখান থেকে এতটার উচ্চতা জানতে হবে। তাহলে চলো আমাদের কাছে প্রথমে কি জানতে চেয়েছে, জলতল কতটুকুনি ওপরে উঠবে। তাহলে প্রথমেই আমরা এখানে লিখবো, মনে করি আমরা কি লিখবো, মনে করি জলতল এইচ সেমি ওপরে উঠবে, এইচ সেমি উপরে উঠবে, ঠিক আছে।
আচ্ছা, এখানে তোমরা কিন্তু দেখবে খুব ভালো করে, এখানে কিন্তু দেখবে সব এককগুলোই কিন্তু সেমিতে রয়েছে, তাই জন্য কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এখানে কতটা জল ওপরে উঠবে আমি ধরে নিয়েছি এইচ। তাহলে এই জায়গাটাকে আমি আর এইচ লিখছি না, ছেড়ে দাও। শুধু এর উচ্চতাটা আমি কত জানি, 5। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে কি বললাম, এই চোঙের যা আয়তন, এই চোঙের যা আয়তন, এই উঠে যাওয়া জলটুকুর আয়তন কিন্তু সেম হবে, সমান হবে। এই যতটুকুনি জল উঠে গেছে, দেখো এই যতটুকুনি জল ছিল এইখানে, উঠে গিয়ে হয়ে গেল এইখানে, চলে গেল, পৌঁছে গেল, তাই না? জল ছিল এইখানে, এইখানে জল ছিল, এখন জলতল চলে গেছে এই রকম জায়গাতে। তাহলে এই যে উঠে গেছে যতটুকুনি জল, সেই জলের যা আয়তন আর এই চোঙের আয়তন সমান হবে। এবারে কথাটা হলো, উঠে গেছে এই যে জল, তার আয়তন কত? উঠে গেছে এই যে জল, তার আয়তন কত? তার আয়তন হলো, খুব ভালো করে কিন্তু তোমরা জানবে, দেখো আমি এখানে লিখছি কি, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। আচ্ছা তোমরাই বলো তো, যে এই যে উঠে গেছে যে জল, তার আয়তন বের করব। আয়তন বের করবার সূত্র কি? তোমরাই বলো, আয়তন বের করবার সূত্র কি? আয়তন বের করবার সূত্র হলো কিন্তু পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা হলো কি, এই উঠে গেছে যতটুকুনি জল তার আয়তন, বোঝা গেল? আর কি বললাম, উঠে গেছে যতটুকুনি জল তার আয়তন, আর এই যে চোঙটা ডুবে গেছে, এর মধ্যে ডোবানো হয়েছে, তার আয়তন সমান। এবারে এই চোঙের আয়তন লিখবো পাই, আচ্ছা এর আরটাকে না আমি স্মল লেটারে লিখেছি, তো তাহলে এই আরটাকে বরং আমি ক্যাপিটাল লেটারে লিখি। এটা তো যেহেতু বড় জার, তো তাই জন্য এর আরটাকে আমি ক্যাপিটাল লেটারে লিখছি। ঠিক আছে, তাহলে এর আরটাকে না আমি ক্যাপিটাল লেটারে লিখছি। ঠিক আছে, দেখো এটা যেহেতু বড় জার, তাহলে এর উচ্চতাগুলোকেও না আমি ক্যাপিটাল লেটারে লিখছি, এর উচ্চতাগুলোকে আমি ক্যাপিটাল লেটারে লিখছি। জলতল আমি ধরে নিচ্ছি এইচ সেমি ওপরে উঠে গেছে। ঠিক আছে, তাহলে পাই, এবারে তাহলে এখানে লিখছি পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটা আমি কি লিখলাম, ছোট্ট পাত্রটার আয়তন, এই পাত্রটার আয়তন। আর এইটা আমি কি লিখেছি, যতটা জল উপরে উঠে গেল সেইটুকুনি জলের আয়তন। ঠিক আছে, তাহলে দুদিক থেকে কী কী কাটা যাবে তোমরাই দেখো, পাই আর পাই কেটে যাবে। এই আরের জায়গায় কি লিখবো, মানে বড় জারের যে ব্যাসার্ধটা 7/2, তাহলে আমরা কত লিখবো, 7/2, তার মাথাতে দেবো স্কোয়ার ইন্টু এইচের মান জানি না, মানে জল কতটুকুনি এখান থেকে এতটা ওপরে উঠেছে, মানে এই যে এইখান থেকে জল উঠে যেতে এতটা অব্দি গেছে, এইটুকুনি যে কতটা উঠলো জানি না, তাই জন্য এইচের মান আমি বের করতে পারছি না। এখানে দেখো আর, মানে এই যে ছোট্ট যে এই যে চোঙটা ঢোকানো হয়েছে, তার আর কত দেখো, 2.8। তাহলে চলো আমরা লিখবো কত, 2.8 হোল স্কোয়ার ইন্টু এইচের জায়গাতে কত লিখবো, মানে উচ্চতা আমরা কত লিখবো, উচ্চতা আমরা জানি কত, এর উচ্চতা কত, এই ছোট্ট জারটার উচ্চতা হলো 5। ঠিক আছে, এইবারে চলো আমরা মানগুলোকে বসাবো। ঠিক আছে, তাহলে দেখো 7/2, তার মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 7/2কে না আমরা এখানে দুবার লিখবো, 7/2, আবার দেখো 7/2 ইন্টু এইচ, আবার দেখো 2.8 মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এখানে 2.8কেও কী করবো বলো তো, দুবার লিখবো, ইন্টু 5 যেমন আছে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, এইচ সমান সমান 2.8 যেমন আছে 2.8 যেমন আছে ইন্টু 5 যেমন আছে। এইবারে দেখো যে 7/2 সমান চিহ্নের যদি এই দিকে চলে যায়, তাহলে উল্টে যাবে, কত হবে, 2/7 হবে, তাই না? আবার দেখো 7/2 যদি সমান চিহ্নের এই দিকে চলে যায়, তাহলে কি হয়ে যাবে, 2/7 হবে। চলো এবারে না আমরা দশমিকগুলোকে তুলবে, এই যে এই দশমিকটাকে আমি যদি তুলে দিই, তাহলে কি হবে, 1, দেখো দশমিকের পরে কি একটাই মাত্র সংখ্যা, তাই জন্য একটা শূন্য, দশমিক তুলে দিলাম 1, দেখো দশমিকের পরে একটাই মাত্র সংখ্যা, তার জন্য একটা শূন্য। কাটাকুটি করে ফেলি, তাহলে দেখো কাটাকুটি করলে কত হবে, আচ্ছা আমি আরেকবার এখানে একটু লিখি, হ্যাঁ আরেকবার লিখি, দশমিক তুলে দিয়েছি তো আরেকবার লিখলে না পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। কত রয়েছে দেখো এখানে 28/10, এখানেও দেখো কত রয়েছে 28/10, এখানেও দেখো কত রয়েছে 5, 2/7, আর এখানেও দেখো কত রয়েছে 2/7। ঠিক আছে, আচ্ছা দেখো 7 একে 7, 7 4 28, আবার দেখো 7 একে 7, 7 4 28, তাই না? আবার দেখো 5 একে 5, 5 2 10। ঠিক আছে, আবার দেখো এই নিচে 2 ওপরে 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে আর কিন্তু আমরা কিছু কাটাকুটি করছি না। তাহলে এবারে আমরা জাস্ট অ্যান্সারটা লিখবো, এইচ সমান সমান কত হচ্ছে, দেখো নিচে 10 যেমন আছে থাক, উপরে দেখো কি থাকছে 4,
গুণ 4 অর্থাৎ কত 16, 16 2 কত হচ্ছে 32, তাহলে 32/10, তাহলে 32/10 হলে অ্যান্সার কত হবে? আমি যদি বা বলে লিখে এইখানে করি অ্যান্সারটা, তাহলে হবে এখানে তো কোথাও দশমিক নেই, তার মানে এখানে দশমিক আছে, ভাগ হলে দশমিক এই দিকে আসবে, একটাই যেহেতু সংখ্যা শূন্য, তাহলে এক ঘর, এই যে এই এক ঘর টোপকে দশমিকটা কোথায় আসবে? এইখানে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো? হলো কিন্তু 3.2, বোঝা গেল? তাহলে আমরা এখানে উচ্চতা এইচ পেলাম কত? 3.2, অর্থাৎ এইচ মানে আমরা কোনটাকে ধরেছিলাম? এইচ মানে কিন্তু আমরা শুধু এই অংশটুকুনিকে ধরেছিলাম। আমি যদি আরেকবার এখানে আঁকি এটাকে, এই যে এইচ মানে কিন্তু দেখো প্রথমে জল তল ছিল এতটা, ভাবো জলের তল ছিল এতটা জল ছিল, যেই এর মধ্যে একটা এরকম লম্ব বৃত্তাকার আবার একটা এরকম চোঙ ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে জলতল কী হবে? আগে ছিল এতটা অবধি, এখন জলতল ভাবে এতটা অবধি হয়ে গেছে, ভাবো জলের তল এখন এতটা অবধি হয়ে গেছে, আগে ছিল এতটা, এখন এতটা হয়ে গেছে। তাহলে এই যে বৃদ্ধিটুকুনি পেলো, এই যে এইখান থেকে এতটা, এই যে বৃদ্ধি পেলো, এই যে এইখান থেকে এই এতটার মাপ কত? 3.2, বোঝা গেল? শুধু এইটুকুনির মাপ হলো কত? 3.2। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। অ্যান্সারে জানতে চেয়েছে আমাদের কাছে জলতল কতটুকু উপরে উঠবে। তাহলে এখানে আমরা লিখে দেবো যে উত্তর বলে লিখব জলতল কত লিখব? 3.2 সেমি উপরে উঠবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা, মোস্ট ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা বইয়ের মধ্যে স্টার মার্কিং করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 10-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেখবে বলে দিয়েছে 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কিন্তু জানতে চেয়েছে। তাহলে জানতে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে প্রথমেই বলে দিয়েছে এরকম একটা স্তম্ভ রয়েছে, ঠিক আছে, এরকম একটা স্তম্ভ, সেই স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল মানে কিন্তু কেবলমাত্র বক্রতলের ক্ষেত্রফল মানে হলো এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল, এই অংশগুলো বাদ, এই যে নিচের এই ভূমি আর উপরের এই গোলাকার অংশটা, নিচের এই দুটো গোলাকার অংশ অর্থাৎ এই যে দুটো সমতল অংশ, এই দুটো কিন্তু বাদ, ঠিক আছে, কেবলমাত্র এই অংশটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 264 বর্গমিটার এবং আয়তন বলে দিয়েছে কত? খুব ভালো করে তোমরা যদি দেখো বলে দিয়েছে 924 ঘনমিটার, ঠিক আছে। তাহলে জানতে চেয়েছে কি? ব্যাসের দৈর্ঘ্য। তাহলে প্রথমেই আমরা লিখব মনে করি ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা আমি আগে লিখছি মনে করি ব্যাসার্ধ, ঠিক আছে, মনে করি ব্যাসার্ধ কত? আর আচ্ছা প্রত্যেকটা দেখবে একক কিসে রয়েছে? মিটারে। তাহলে দেখো আমি এখানে লিখছি মনে করি ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে। তারপরে উচ্চতাকে আমি ধরে নিচ্ছি কত? মনে করি উচ্চতা হলো এইচ মিটার, ঠিক আছে, এইচ মিটার, ঠিক আছে। এইবারে খুব ভালো করে দেখবে দুটো মাপ কি কি বলে দিয়েছে। এক হলো 264, সেটা হলো বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখব প্রথম শর্তানুসারে বলে দেখো আমি এখানে লিখছি প্রথম শর্তানুসারে বলে দেখো আমি এখানে লিখছি কত বলে দিয়েছে দেখো 264 বর্গমিটার। তাহলে এটা কিসের মাপ বলে দিয়েছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এইদিকে বক্রতলের ক্ষেত্রফলের মাপটাকে লিখি, তাহলে আমাকে এদিকে কি লিখতে হবে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্রকে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। তাহলে এই হলো কি আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই হলো আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। একইভাবে আবার আমি এখানে এরকমভাবে লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে, ঠিক আছে, দ্বিতীয় শর্তানুসারে বলে আমি দেখো এখানে লিখছি। আরেকটা দেখবে কথা এখানে কি বলে দিয়েছে? 924, দেখবে বলে দিয়েছে 924। এটা কিসের মাপ বলে দিয়েছে? বলে দিয়েছে এই যে স্তম্ভটা এর আয়তন। তাহলে এইদিকে আমি যদি আয়তনের মাপ লিখি, এদিকে আয়তনের সূত্র লিখতে হবে। দেখো আয়তনের সূত্র আমরা কি জানি? πr²h। এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে।
তাহলে এবারে দেখো আমরা কি করব, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, সমীকরণ দিয়ে ভাগ করে পাই, 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখি ভাগ করলে কত হবে। তাহলে 2 নম্বরকে ভাগ করতে হবে। তাহলে দেখো 2 নম্বরে দেখো কি লেখা রয়েছে, দেখো 2 নম্বরে দেখো লেখা রয়েছে পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত লেখা রয়েছে 924। তাকে ভাগ করতে হবে 1 নম্বর সমীকরণ দিয়ে। দেখো 1 নম্বরে কি লেখা রয়েছে, 1 নম্বরে দেখবে লেখা রয়েছে 2 পাই আর এইচ, আর দেখবে এখানে কত লেখা রয়েছে 264, সেটা দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? তাহলে এই হলো 2 নম্বরকে ভাগ করছি 1 নাম্বার দিয়ে। ঠিক আছে, তাহলে ভাগ করলে কী হবে, কাটাকুটি যাবে। কি কি কাটবে, দেখো নিচে পাই ওপরে পাই কাটবে, নিচে এইচ ওপরে এইচ কাটবে। আর যেটা কাটবে এখানে খুব ভালো করে দেখবে, এখানে দেখো আর রয়েছে শুধু আর। আচ্ছা আমি এখানে লিখে লিখে করছি, তাহলে দেখবে উপরে দেখো রয়েছে কি আর এর স্কোয়ার, নিচে দেখো রয়েছে এখানে 2 দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে কি আর, আর এখানে দেখো কত রয়েছে 924/264। এবারে দেখো এখানে দেখো রয়েছে শুধু আর, আর এখানে দেখো রয়েছে কি আর স্কোয়ার। কাটাকুটি করি, এখান থেকে যদি শুধু একটা আর কেটে যায়, আর এইখান থেকে যদি একটা আর কেটে যায়, এখান থেকে একটা আর কাটলে আর পড়ে থাকবে আর একটা আর, এখান থেকে একটা আর কাটলো, এখান থেকে একটা আর কেটে গেলে আর একটা আর পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি নিচে দেখো এখানে 2, আর এখানে দেখো কত রয়েছে আর। ঠিক আছে, আর দেখো এখানে দেখো কত রয়েছে, রয়েছে কিন্তু 924, আর দেখবে নিচে কত লিখবো 264। আচ্ছা এবারে এদের দুজনকে কাটাকুটি করবো, 924 আর 264কে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি 4 দিয়ে 924কে ভাগ করি তাহলে দেখি কত পাবো, 924কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, বিয়োগ করলে 1 12, তাহলে হবে 4 3 12, 4 নাববে, 4 1 4। আবার দেখো আমরা যদি 264কে করি, আচ্ছা পরে করছি, আগে আমি যদি এটাকে কাটি তাহলে কত পাবো 231। আবার দেখো আমি যদি 264কে ভাগ করি তাহলে কত হবে, দেখো 264কে আমি যদি ভাগ করি 4 দিয়ে তাহলে এখানে হবে কত, 4 6 24, 2 24, আবার দেখো এখানে কত হবে 4 6 24। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে কত পেলাম 66। আবার দেখো কাটাকুটি করবো 231 আর 66কে, কত দিয়ে করব, 11 দিয়ে করব। তাহলে দেখো 11 দিয়ে আমি যদি করি তাহলে কত হবে, আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, 11 দিয়ে আমরা যদি ভাগ করি 231কে 11 দিয়ে ভাগ করলে দেখি তো কত হবে, 11 দিয়ে দেখো ভাগ করলে হবে 11 2 22, বিয়োগ করলে হবে 1 1, 11 1 11। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম 21। আমি যদি 11 দিয়ে এটাকে ভাগ করি কত পাবো 21, আর 11 দিয়ে 66কে ভাগ করলে কত পাবো 6, তাই না? আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 3 7 21, 3 2 6। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, দিয়ে আবার এখান থেকে করছি। তাহলে দেখো আমি এখানে পাচ্ছি, বা দেখো এখানে কি রয়েছে r/2, আর এখানে দেখো কত রয়েছে, রয়েছে কিন্তু ওপরে 7 বেঁচে গেছে, নিচে 2 বেঁচে গেছে, অর্থাৎ 7/2। ঠিক আছে, তাহলে কি কি কেটে যাবে দুদিক থেকে, দেখো নিচে 2 নিচে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে r সমান সমান কত 7। তাহলে আমরা r এর মান কত পেলাম 7। আর মানে কি, আর মানে হলো ব্যাসার্ধ, অর্থাৎ এইটা ব্যাসার্ধ পেয়েছি কত 7। ঠিক আছে, আর এর মান হলো কত 7। এবার এই আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাতে হবে, একেও বসানো যায়, 2এও বসানো যায়। তো আমি এটাকে 1 নম্বর সমীকরণেই বসাচ্ছি। তো দেখো আমি এখানে লিখছি আর এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা বসাই মানটাকে। তাহলে দেখি 1 নম্বর সমীকরণে বসালে কি হবে, 1 নম্বর সমীকরণে দেখো রয়েছে 2πrh, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এইটা, এখানে আমি আগে লিখব 2πrh সমান সমান কত 264। এবার মান বসাবো, তাহলে দেখো 2 ইন্টু পাই এর জায়গায় কত বসাবো 22/7, আর এর জায়গায় কত বসাবো 7, আর এর মান পেয়ে গেছি 7, এইচ এর মান জানি না। তাহলে কি কি কাটবে, দেখো নিচে 7 উপরে 7 কাটবে। এইবারে
দেখো এখানে থাকছে কত, 2 আর 22কে গুণ করলে কত হচ্ছে 44 ইন্টু এইচ, তাই তো, ইন্টু এইচ। আর এদিকে দেখো কত রয়েছে 264। এইবারে 44 গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে ভাগ, অর্থাৎ আমরা কি লিখতে পারি, এইচ সমান সমান, খুব ভালো করে দেখবে, আচ্ছা এটাকে আমি পাশের এখানে করছি, হ্যাঁ এইখানটাতে করছি, তাহলে দেখবে এইচ সমান সমান তাহলে কত হবে, 44টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে ভাগ হবে, অর্থাৎ 264 ভাগ কত 44, তাই তো। তাহলে কাটাকুটি করলে দেখি তো কত হয়, 44 আর 6 4 6 24 4 হাতে কত রয়েছে 2, 4 4 24 আর 2 26। তাহলে দেখো 44 একে 44, এটাকে ভাগ করলে কত হবে, হবে কিন্তু 6। তাহলে এইচ এর মান আমরা কত পেলাম, এইচ এর মান আমরা পেলাম কিন্তু 6। তার মানে এইটার উচ্চতা কত, এই যে এখান থেকে এতটার উচ্চতা হলো কিন্তু 6 মিটার, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হলো কিন্তু 7 মিটার। অ্যান্সারে জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, অ্যান্সারে কিন্তু ব্যাসার্ধ নয় ব্যাস জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এবারে উত্তরটাকে এখানে লিখে দিই, আমি এটা এখানে মুছে দিচ্ছি, হ্যাঁ দিয়ে এবার এখানে আমি উত্তরটা লিখছি। তাহলে স্তম্ভটির উচ্চতা কত পেয়েছি আমরা, 6 মিটার, তাই তো, 6 মিটার। আর ব্যাস কত হবে তাহলে, ব্যাস তাহলে তোমরাই বলো, ব্যাসার্ধ যদি হয় 7, তাহলে ব্যাস কি হবে, তার দ্বিগুণ হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা কত পাবো 14 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক। দেখো বলে দিয়েছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। তারপরে দেখো বলে দিয়েছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে 225 মিটার বেগে জল বের করা হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায়, ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে এই অঙ্কের মধ্যে প্রথমেই দেখো কি বলে দিয়েছে, একটা ট্যাঙ্ক রয়েছে, বেশ বড় সড়ো একটা, এখানে কি রয়েছে, ট্যাঙ্ক, ঠিক আছে। ট্যাঙ্কটা দেখতে ঠিক এই রকম ধরনের, এরকম একটা বড় সড়ো ট্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, এরকম একটা ট্যাঙ্ক রয়েছে। এইবারে এই ট্যাঙ্কের মধ্যে না একটা পাইপ ফিট করা আছে, আর দেখবে কি বলে দিয়েছে, ট্যাঙ্কের উচ্চতা বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে ট্যাঙ্কের উচ্চতা, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ট্যাঙ্কের উচ্চতা মানে হলো পুরো এইখান থেকেই এতটার মাপ কিন্তু বলে দিয়েছে কত, 9, তাই তো, 9 কি বলে দিয়েছে, এককটাও দেখো বলে দিয়েছে কিন্তু মিটার। এবং এই যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের কিন্তু ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কিন্তু জানি না, অর্থাৎ এই যে এইখান থেকে এতটা, এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যও জানি না, বা ব্যাসের দৈর্ঘ্যও কিন্তু আমরা জানি না, ব্যাস মানেই পুরোটার মাপও জানি না, এটাই জানতে চেয়েছে। তো যাই হোক, এটা জানি না। এইবারে এইখানে না একটা পাইপ ফিট করা রয়েছে, এখানে কি করা রয়েছে, একটা পাইপ ফিট করা রয়েছে, পাইপটা হলো ঠিক এরকম মাপের একটা পাইপ ফিট করা রয়েছে, ঠিক আছে, এরকম একটা পাইপ ফিট করা রয়েছে। তো ওই পাইপ দিয়ে না জলটা বেরোচ্ছে, এই পাইপ দিয়ে এখান থেকে জল আসছে। তো এইখানে ভাবো, এই তো এখান থেকে পুরো জল কিন্তু পুরো এতটা পুরো ভর্তি, একদম পুরো একদম কানায় কানায় জল রয়েছে পুরো। এবারে জল কি হচ্ছে, এই পাইপ দিয়ে না জল পুরো এখান থেকে বেরোবে, এখান থেকে পুরো বেরিয়ে যাবে জল। এবার এই যে এই পাইপটার দেখবে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখো পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেমি, এবং ব্যাসের দৈর্ঘ্য 6 মানে হলে পুরোটা 6, তাহলে পুরোটা 6 হলে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা কিন্তু হবে এর অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধটা কত হবে, অর্থাৎ এইখান থেকে এতটা, অর্থাৎ ব্যাসার্ধটা আমরা পাবো, 6কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, 3 সেমি। 3 সেমি হলো কি ব্যাসার্ধ। আর এদের উচ্চতাটা দেখো কত বলে দিয়েছে, ট্যাঙ্কের পুরো উচ্চতাটা কিন্তু বলে দিয়েছে দেখবে 9 মিটার, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এর উচ্চতাটা কিন্তু রয়েছে মিটারে। এইবারে খুব ভালো করে দেখো, এই অঙ্কের মধ্যে একটা জিনিস বলে দিয়েছে ট্যাঙ্কের মধ্যে দিয়ে জল যাচ্ছে, কতটা জল যাচ্ছে, মিনিটে 225 মিটার বেগে। তাহলে এর ভেতর দিয়ে জল যাচ্ছে, তাহলে এর ভেতর দিয়ে যখন জল যাচ্ছে, তাহলে জলের পরিমাপ তো লিটারে লেখা উচিত। তোমরা দেখবে বইতে দেখবে লেখা রয়েছে মিনিটে 225 মিটার, এই রকম বেগে জল যাচ্ছে। তাহলে দেখো এর মধ্যে দিয়ে জল যাচ্ছে, তাহলে জল যাচ্ছে মানে কি, তরলের আয়তনকে তো লিটারে লেখা উচিত, লিটার, কিলো লিটার লেখা উচিত, কিন্তু এখানে
কি রয়েছে এখানে দেখো, এককটা রয়েছে কিন্তু মিটার। কি রয়েছে দেখো, মিটার। দেখবে 8-এর দাগের অঙ্কের কথাটা মনে করো, যাচ্ছে জল আর একক লেখা হয়েছে কি মিটারে। তার মানে এই 225টা কিসের মাপ বলে দিয়েছে? জলের পরিমাপ কিন্তু বলেনি। যদি জলের পরিমাপ বলতো তাহলে কিন্তু এখানে লিটার থাকতো, এখানে মিটার বলেছে, তার মানে এটা জলের পরিমাপ নয়। আবার দেখো মিটারের পাশে বর্গ লেখা নেই, তার মানে পাইপটার ক্ষেত্রফলের কথাও বলেনি। মিটারের পাশে ঘনও লেখা নেই, তার মানে এই পাইপটার আয়তনের কথাও বলেনি। তাহলে পড়েটা রইল কি? ব্যাসার্ধের মাপ জেনে গেছি 3, আর ব্যাসার্ধের মাপ জেনে গেছি আমি 3। তাহলে পড়ে রয়েছে কেবলমাত্র এই পাইপটার উচ্চতা। সেই উচ্চতাটা হলো কত? 225। আচ্ছা আমরা এককটা দেখি তো, 225 মিটার। ঠিক আছে, 225 কি মিটার। তাহলে আমি মি বলে এখানে লিখছি, বোঝা গেল? তাহলে এই পাইপের আমরা কি উচ্চতা জানি এবং ব্যাসার্ধটা জানি। এইবারে আর এই ট্যাঙ্কের আমরা কি জানি? উচ্চতা জানি, কিন্তু ব্যাসার্ধ জানি না, সেটাই বের করতে হবে। আচ্ছা, মানে ব্যাস বের করতে হবে যদিও। তাহলে আগে আমাদের কি ব্যাসার্ধ বের করতে হবে, নইলে তো ব্যাস বের করা যাবে না। তাহলে আগে আমরা প্রথমেই লিখে নেব, মনে করি ট্যাঙ্কটির, আগে আমরা কি করব? ট্যাঙ্ক, মনে করি ট্যাঙ্কটির ব্যাসার্ধ, মনে করি ট্যাঙ্কটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি, এই ট্যাঙ্কের ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি আর। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি কি আর, আর আমি এককটা কি লিখছি? মিটারে লিখছি। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে আর লিখছি, তার কারণ আমি এই ব্যাসার্ধটার কথা বলছি তো, তাই জন্য। দেখো এই যে এইখান থেকে এই যে এই ব্যাসার্ধটার কথা বলছি, তাই জন্য ধরে নিচ্ছি আর। আর এই পাইপের ব্যাসার্ধটাকে স্মল লেটারে আর লিখেছি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি আর মিটার। এবারে দেখো এর উচ্চতা মিটারে রয়েছে, এর উচ্চতা মিটারে রয়েছে, শুধুমাত্র ব্যাসার্ধটা সেমিতে হয়ে গেছে। তাহলে এই সেমিটাকে না মিটারে নিয়ে যাব। তাহলে সেমিকে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে? তোমরা সবাই জানো সেমিকে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয়। দেখো কি কি হয় আমরা জানি, কিমি, তারপরে কি হয় হেক্টা, তারপরে কি হয় ডেকা, তারপরে কি হয় মিটার, তারপরে কি হয় ডেসি, তারপরে হয় সেমি, তারপরে কি হয় মিলি। তোমরা সবাই জানো কি হয় মিলি। এবারে দেখো সেমি থেকে যাব, কোথায় যাব? সেমি থেকে যাব মিটারে, মিটারে আসতে চাই। তাহলে এই দিকে গেলে কি করতে হয়? এই দিকে গেলে কিন্তু ভাগ করতে হয়। তাহলে 3কে কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে, 3কে কি করব? আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? এই দেখো সেমি থেকে ডেসি 1 ঘর, এই দেখো 2 ঘর, টোটাল দেখো 2 ঘর। তার মানে কি আমি একের পরে এখানে দুটো শূন্য বসাবো। তাহলে এই হয়ে গেল, মিটারে চলে গেলাম আমি, হয়ে গেল 3/100 মিটার। ঠিক আছে, এইবারে তোমরা এতটা আশা করি বুঝে গেছো। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো দেখো এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? পাইপের মধ্যে দিয়ে কী হচ্ছে? জল যাচ্ছে। এই ট্যাঙ্ক থেকে জল বেরিয়ে যাচ্ছে এই পাইপটার মধ্যে দিয়ে। এবারে আমি যদি জিজ্ঞাসা করি এই পাইপের মধ্যে দিয়ে 1 মিনিটে কতটা জল যাচ্ছে, আবারও দেখো আমি ভালো করে বলছি, এই পাইপের মধ্যে দিয়ে আমি যদি জিজ্ঞাসা করি 1 মিনিটে কতটা জল যাচ্ছে, তোমাদেরকে আমি যদি এটা বের করতে বলি, তাহলে তোমরা কি বের করবে? ক্ষেত্রফল বের করবে নাকি আয়তন বের করবে? আমি যদি বলি এর ভেতর দিয়ে কতটা জল যাচ্ছে, ভেতর দিয়ে, তাহলে দেখো পাইপের ভেতরের মাপ বের করতে বলছি, মানে ভেতর দিয়ে জল যাচ্ছে, মানে তোমরা কি বের করবে? আয়তন বের করবে, তাই না? তাহলে এর ভেতর দিয়ে 1 মিনিটে কতটা জল যাচ্ছে বের করব, মানে আমি কি এর আয়তন বের করব। তাহলে দেখো আমি এখানে এরকমভাবে লিখতে পারি, 1 মিনিটে পাইপের মধ্যে দিয়ে যায়, তাহলে 1 মিনিটে পাইপের মধ্যে দিয়ে যায় কতটা জল বের করব, মানে কি করব? আমি এটার আয়তন বের করব। তাহলে আয়তনের সূত্র কি আমরা জানি? πr²h, তাই তো? আর পাশে আমরা কি লিখব? ঘন, যেহেতু আমি আয়তন বের করছি, তাহলে আমরা কি লিখব? ঘন। আচ্ছা, এগুলোকে আমি সব মিটারে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ঘন মিটার মধ্যে দিয়ে যায় এত ঘন মিটার জল, ভাবো এত ঘন মিটার জল। এবার দেখো পাইয়ের জায়গাতে আমরা কত লিখব? 22/7। ঠিক আছে, আর এর জায়গাতে আমরা বলো কত লিখব? আর এর মান এই দেখো, আর হলো কত? 3 পেয়েছি। আচ্ছা, এখানে এখন 3/100 হয়ে গেছে, তাহলে এখানে আমি কত লিখব? 3/100। যেহেতু মাথায় স্কোয়ার আছে, এটাকে আমি দুবার লিখছি, হ্যাঁ, 3/100। তারপরে দেখো আমি এখানে কি লিখছি? এইচ এর জায়গায় আমি কত লিখব? 200
225, ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো করে, 1 মিনিটে যদি আমি বলি 1 মিনিটে এই পাইপের মধ্যে দিয়ে কতটা জল যায়, 1 মিনিটে এই পাইপের মধ্যে দিয়ে এই পুরো এতটা জল যাচ্ছে, 1 মিনিটে পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে এতটা জল। এবারে এই পাইপের মধ্যে দিয়ে টোটাল কতক্ষণ ধরে জল যাচ্ছে জানো, সেটা কিন্তু তোমরা বইয়ে দাগ দাও, তাহলেই দেখতে পেয়ে যাবে। দেখো বইয়ে কিন্তু বলেই দিয়েছে, খুব ভালো করে দেখো, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কির সমস্ত জল বেরিয়ে যাবে। তার মানে এই পাইপের মধ্যে দিয়ে কতক্ষণ ধরে জল যাচ্ছে জানো, 36 মিনিট ধরে। তাহলে 1 মিনিটে যদি এই এতটা জল যায়, আবারও দেখো খুব ভালো করে, 1 মিনিটে কতটা জল যাচ্ছে, এই দেখো 1 মিনিটে জল যাচ্ছে কিন্তু এই এতটা, 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225, এই এতটা জল যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এতটা জল যাচ্ছে, তাও 1 মিনিটে। তাহলে 36 মিনিটে কতটা জল যায়, চলো আমরা বের করি। তাহলে আমরা এখানে লিখব 36 মিনিটে পাইপের মধ্যে দিয়ে যায়, পাইপের মধ্যে, আচ্ছা এখানে পাইপের মধ্যে দিয়ে যায় কতটা জল যাবে এবারে, তাহলে বলো 36 মিনিটে তাহলে কতটা জল যাবে, যা যাচ্ছে 1 মিনিটে যতটুকুনি যাচ্ছে তো যাচ্ছে, তার সাথে আমরা কি করবো, আরও 36কে গুণ করবো, তাই না, তার সাথে আমরা আরও কি করবো, 36কে গুণ করব, অর্থাৎ 225 যেমন আছে এতটা জল তো 1 মিনিটে যাচ্ছে, তাহলে 36 মিনিটে কতটা যাচ্ছে বের করতে গেলে কি করব, আরও 36 গুণ করব। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। তাহলে এই এতটা জল যাচ্ছে, 36 মিনিটে যাচ্ছে কিন্তু এই এতটা জল, খুব ভালো করে জানবে কিন্তু 36 মিনিটে পাইপের মধ্যে দিয়ে যায় কিন্তু এই এত কি ঘনমিটার জল, এই এতটা জল কিন্তু যাচ্ছে 36 মিনিটে। এইবারে বইয়ে কিন্তু আবার তোমরা দাগ দেবে, আবার কিন্তু তোমরা দাগ দেবে। বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়, তাহলে 36 মিনিটে এতটা জল যাচ্ছে, আর বলে দিয়েছে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। তার মানে 36 মিনিটে যতটা জল যাচ্ছে, অর্থাৎ এই যে যতটা জল যাচ্ছে সেটাই হলো কি সমস্ত জল, সেটাই হলো কি সমস্ত জল। দেখবে বইতে কিন্তু খুব ভালো করে লিখে দেওয়া আছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো বলেই দিয়েছে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়, তাহলে দেখো 36 মিনিটে কতটা জল যাচ্ছে, এই যে পুরো এইখান থেকেই এতটা জল চলে যাচ্ছে, আর এই জলটাই হলো কি আমাদের সমস্ত জল, এই জলটাই হলো কি সমস্ত জল। তাহলে সমস্ত জল মানে কতটা জল, এই দেখো সমস্ত জল মানে হলো এই যে পুরোই এতটা জল, সমস্ত জল মানে হলো পুরোই এতটা জল। আশা করি বুঝতে পারলে। তাহলে ট্যাঙ্কের মধ্যে মোট কতটা জল রয়েছে, এই এতটা জল রয়েছে। তাহলে দেখো আমি এবারে প্রশ্নানুসারে বলে লিখব, প্রশ্নানুসারে। তাহলে দেখো এই ট্যাঙ্কের মধ্যে মোট কতটা জল ছিল, এই এতটা জল ছিল, যেটা 36 মিনিট ধরে এর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। তাহলে মোট জল কতটা, সমস্ত জল মানে হলো এই এতটা জল, সেই জলটা কতটা, সেটা হলো কিন্তু মোট জল হলো 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36, এই টোটাল এতটা জল। এটা বলেই দিয়েছে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে গেছে, সমস্ত জল মানেই হলো এইটা। তাহলে পুরো যতটা জল, সমস্ত জল অর্থাৎ পুরো জলটার আয়তন কত, এত, পুরো জলটার আয়তন কত, এত। দেখো আমি ব্র্যাকেটও করে দিচ্ছি, পুরো জলটার আয়তন হলো এত। পুরো কেন বলছি, সমস্ত জল তোমরা জানো সমস্ত জল বলেই দিয়েছে 36 মিনিটে বেরিয়ে যাবে, 36 মিনিটে যেহেতু এই এতটা জল বেরোচ্ছে, তাহলে এই জলটাই হলো পুরো জল, তাহলে পুরো জলের আয়তন হলো এত। তাহলে দেখো আমি সমান চিহ্নের এই দিকে যদি পুরো জলের আয়তন লিখি, তাহলে আমাকে এই দিকেও পুরো জলের আয়তন লিখতে হবে, দুদিককেই তো সমান করতে হবে। এইবারে তোমরা বলো, যদি পাইপটা না থাকতো, জাস্ট এরকম একটা ট্যাঙ্ক রয়েছে, আর পুরো ট্যাঙ্কে জল পুরো এতটা পুরো ছাপাছাপি ভর্তি পুরো জল, এবারে আমি যদি তোমাদেরকে বলতাম এর মধ্যে পুরো ভর্তি জল রয়েছে, এই পুরো ভর্তি জলের আয়তন কত, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম পুরো ভর্তি জলের আয়তন কত, এর মধ্যে পুরো ছাপাছাপি জল রয়েছে, পুরো একদম পুরো জলে ভর্তি, একদম পুরো জলে ভর্তি পুরো। এবার আমি যদি বলতাম এই পুরো ভর্তি জলের আয়তন কত, তাহলে তোমরা কি করে বের করতে, সিম্পল করতে, ট্যাঙ্কের এই যে পাই r² করে দিতে, তাহলেই বেরিয়ে যেত। ঠিক আছে, ট্যাঙ্কের এই যে পাই r² আয়তনের সূত্র লিখলেই এর মধ্যে থাকা জলের আয়তন বেরিয়ে যেত।
এইরকম করলেই হয়ে যাবে। তাহলে এখানেও ঠিক তাই করলাম। তাহলে দেখো পাইয়ের জায়গাতে আমরা কত বসাবো, পাইয়ের জায়গাতে বসাবো 22/7। আরের জায়গাতে কত বসাবো এটাই জানি না। দেখো এই ব্যাসার্ধটাই কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আরের জায়গাতে r², আর এইচের জায়গাতে কত বসাবো জানি, কিন্তু বলেই দিয়েছে ট্যাঙ্কটা কতটা লম্বা, 9 মিটার। চলো এখানে লিখবো 9। আর এই দিকে দেখো কত রয়েছে, 22/7। তারপরে দেখো রয়েছে কত, 3/100। আবার দেখো রয়েছে 3/100। আবার দেখো রয়েছে 225। আবার দেখো রয়েছে কত, 36, তাই না? এবারে দেখো আমি এইগুলোকে মুছে দিচ্ছি। এবারে খুব ভালো করে দেখবে, দেখো এই দিকেও 22/7, এই দিকেও 22/7 কেটে দিলাম। তাহলে এই দিকে থাকছে কি, কেবলমাত্র r² ইন্টু 9, 9টা গুণ রয়েছে, এই দিকে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3/100। আবার দেখো আমি এখানে কত লিখছি, 3/100। আবার দেখো রয়েছে কত, 225। আচ্ছা এই যে 9টা কী রয়েছে গুণ, এই সাইডে এলে ভাগ, মানে নিচে এখানে বসবে। আর এখানে দেখো কত রয়েছে, 36। কাটাকুটি করি চলো। দেখো আমরা যদি 25 দিয়ে কাটি, তাহলে দেখো 25 4-এ হবে 100, 25 4-এ 100, 25 9-তে হবে কত বলো তো, 225। মনে রাখবে 25-এর নামটায় 25 9-তে হয় 225। আবার দেখো নিচে 9 উপরে 9 কেটে যাবে। আবার দেখো এখানে দেখো 4-1-কে 4, 4 9 36, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি কত দেখি তো, আমরা এখানে পাচ্ছি কিন্তু r² সমান, খুব ভালো করে দেখবে এখানে দেখো নিচে কত রয়েছে, 100, ঠিক আছে? আর দেখো এখানে কত রয়েছে, 9 আর 9, 3 আর 3-এ কত হচ্ছে, 3 3-কে 9, 9 আর 9-তে হবে কত, 81, ঠিক আছে? তাহলে এবারে আমি অঙ্কটাকে না এই সাইডে করছি। দেখো আমি এই সাইডে একটা দাগ কেটে নিচ্ছি, নিয়ে এবারে করছি। তাহলে এবারে দেখো এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে চলে যাবে, এই দিকে গেলে কী হবে, রুট হয়ে যাবে। অর্থাৎ এই যে 81/100 তার এখানে রুট হয়ে বসে যাবে। তাহলে কত হচ্ছে বলো তো, আর এর মান হচ্ছে 81 রুট কত হবে, 9, 100 রুট কত হবে, 10। তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি, দেখো এক ঘর পরে দশমিক বসবে, এক ঘর পরে, এই তো 9, কোথাও দশমিক নেই মানে কি এখানে আছে। তাহলে ভাগ হলে দশমিকটা কোন দিকে আসবে, এই দিকে আসবে, একটা শূন্য, তাহলে এই যে একটা ঘর পরে দশমিকটা এইখানে চলে আসবে, ঠিক আছে? টপকে এসে দশমিকটা এখানে বসলো। তাহলে এখানে আমরা একটা শূন্য লিখতে পারি। তাহলে ব্যাসার্ধটা আমরা কত পেয়ে গেলাম, আর এর মানটা এই যে এই ট্যাঙ্কের ব্যাসার্ধ আমি পেলাম কিন্তু 0.9। জানতে চাই যে ব্যাস মানে পুরো মাপটা কত, তাহলে 2 দিয়ে গুণ করে দেব, হয়ে যাবে কত হবে, 1.8 গুণ করে দিলেই হয়ে যাবে। কি পাবো, মিটারে। এবার তোমরা যদি চাও এই মিটারটাকে ডেসিমিটারেও লিখতে পারো, সেন্টিমিটারেও লিখতে পারো, যার যেটা মনের ইচ্ছা লিখতে পারো। তাহলে দেখো আমি এখানে শুধু লিখবো, তাহলে দেখো আমরা এখানে শুধু উত্তরটাকে লিখব, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য, ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য তাহলে কত হবে, দেখো আমরা পেয়ে গেছি কত হবে, 1.8। এবারে তুমি যদি চাও এটাকে ডেসিমিটারে নিয়ে যাবে, তাহলে কি করবে, 10 দিয়ে গুণ করবে। তোমরা সবাই জানো আমি এখানটায় করছি। দেখো মিটার, তারপরে কি হয় ডেসি, তারপরে কি হয় সেমি, এরকম তো। এবারে দেখো তুমি যদি মিটার থেকে ডেসিমিটারে যাও, এক ঘর 10 দিয়ে গুণ করব। যদি মিটার থেকে সেমিতে যাই 2 ঘর, তাহলে 100 দিয়ে গুণ করব। আচ্ছা আমি 100 দিয়েই গুণ করি, তার মানে আমি সেন্টিমিটারে নিয়ে যাচ্ছি, তার মানে কত হবে, 2 0 দশমিক 2 ঘর এই দিকে যাবে, 2 ঘর, এই দেখো এই এক ঘর, আরেকটা ঘর আমি নিয়ে নিলাম, তাহলে এই দুটো ঘর টপকে গিয়ে দশমিকটা এইখানে বসবে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল শেষ। এবারে এই দিকে না দশমিক লেখাও যায় না লেখাও তাই, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 180 সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে?